বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। এই মুনাফিকের দল বারবার মুনাফিকি করে ক্ষমতায় আসে, কিন্তু তারা যে কথা দেয় সে কথা তারা রাখে না। ভারতীয় কুকুরকে কিভাবে মুগুর দিতে হয় জামাতের এমপি আজকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিয়েছেন। আমি তো চোর না, আমি তো এদের মতো বাটপার না। আমি আমার নিজের টাকায় চলি, আমি ইনকাম করি, সৎভাবে ইনকাম করি, আমি মানুষের জন্য কিছু দিই। আমাদের মধ্যে তো সততা আছে। আমি বলতে পারি ওনার মতো 2-3টা এমপি আমি নিজেই কিনতে পারি। বাহ, ওনারা নিজেরা এখন সত্য কথা প্রকাশ করতেছে। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুর রহমান তিনি দাবি জানিয়েছেন বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি নাকি লন্ডনে গিয়ে চুক্তি করেছিলেন। তাহলে তো এতে কি প্রমাণিত হয় তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আগে থেকেই করে রেখেছিল। শেষ পর্যন্ত আমেরিকার গুতা খায়, বলছেন শেষ পর্যন্ত আমেরিকার গুতা খায়। অনেকটা আমেরিকার কাছে নথি স্বীকার করে এই চুক্তিটি করা হয় এবং এর পিছনে যে একটা গোপন রহস্য লুকিয়ে আছে এটি যদি আপনারা জানতে পারেন আপনারা শুনলে এটি খুব চমকে উঠবেন। ডক্টর খলিলুর রহমানের এই বক্তব্য থেকে একটি বিষয় একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে পররাষ্ট্রমন্ত্রীর এই কল্পনাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অনেক আগেই অত্যন্ত গোপনে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। বিএনপি আর আদর্শিক জায়গা থেকে দূরে চলে গিয়েছে। বিএনপি আবার ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হতে চায়। এবারের ঈদযাত্রায়ও বিএনপি সরকার ভয়াবহভাবে পুরোপুরি ব্যর্থ। জনগণের কল্যাণে বিএনপি সরকারের সামান্যতম দৃশ্যমান কোন সফলতা নেই। পুলিশ ভয় রাখছে, পুলিশ টাকা দিয়া এরপরে যাত্রী এভারেজ হইতাছে। এখন কত যাত্রী ধারণ ক্ষমতা তার তো দ্বিগুণ যাত্রী নেই, পুলিশের টাকা খাওয়া ভয় রাখে। তিরুপল লাইনে হাজারবার প্রশাসনের আমরা কাগজে মিনতি ভিক্ষা চাইছি দান্দার ভিক্ষা, তারপরে হেরা যায় না এই জায়গার ভিতরে। যারা আমার গর্ভবতী বোনকে লাথি মারে, যারা আমার হিজাব পরা বোনকে হিজাব টেনে খুলে ফেলে, তাদেরকে আমরা বাংলার মাটিতে জায়গা দেব না ইনশাআল্লাহ। আজকে দেশে সৎ লোকের শাসন প্রয়োজন, আর এই সৎ লোকের শাসন একমাত্র জামাত ইসলামী দিতে পারবে, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। আর কোন দলের ক্ষমতা নাই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার, কোন দলের ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। ঈদুল আজহা 2026-এ জামাত শিবিরের উদযাপনের কেন্দ্রবিন্দুতে এবার ডাকসু ভিবি সাদিক ক্যাম্প। দর্শক, ঈদ কেন্দ্রিক জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ব্যতিক্রমধর্মী এবং জৌলুসপূর্ণ রাজনীতি রয়েছে। ঈদুল আজহায় জামাত এবং শিবিরের হিউজ বাজেট থাকে। তো জামাত শিবির দেশব্যাপী সফলভাবে তাদের চিরচারিত ঈদুল আজহা উদযাপন করেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঈদের সালাত আদায় এগুলো তো ছিলই, এবং জামাত শিবির নেতারা বরাবরের মতো যেটা করেন, তাদের নেতাদের একটা বিরাট অংশ সরাসরি ইমামতি করেন, আর যারা ইমামতি করেন না তারা ঈদগাহে একদম সামনের সারিতে বসেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে 2-4টা কথা বলেন। এভাবে তারা সমাজের নেতা হয়ে উঠছেন। বিভিন্ন জায়গায় জামাত শিবিরের লোকজন কথা বলতে না পারলেও ঈদের নামাজে জামাত শিবিরের লোকজন 2-4টা কথা বলেন, এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই কথাগুলোর কদর অনেক বেশি, কারণ সেখানে এলাকার মানুষের জন্য কোনো উপকার করা বা ময়দানের বা মসজিদের উন্নতির জন্য প্রতিশ্রুতি বা এরকম কিছু বিষয় থাকে, যার ফলে জামাত নেতাদের, শিবির নেতাদের মানুষ খুব সাদরে গ্রহণ করে। এটা তো আছে। এর বাইরে জামাত এবার যেটা করেছে যে সমস্ত শহীদ পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, শিবিরও সেম কাজ করেছে। এমনকি 16 বছর আগে ক্যাম্পাসে কোনো এক শিক্ষার্থী আহত হয়েছিল, পঙ্গু হয়েছিল, তার বাড়িতে শিবির কোরবানির পশু নিয়ে হাজির। শিবির কাউকে ভোলে না। জামাত শিবিরের নেতাকর্মীদের ঈদ উদযাপনের, বিশেষ করে ঈদুল আজহার একটা বড় অংশ জুড়ে সংগঠন, মানুষ, সমাজ, রাষ্ট্র। তারপরে দ্বিতীয় দিন বা ঈদের প্রথম দিন রাতে পারিবারিক ঈদ শুরু হয়। যেমন সাদিক ক্যামের ক্ষেত্রে দেখেছেন, সাদিক ক্যাম নববিবাহিত, তার শ্বশুর বাড়ি আছে, নিজের বাপের বাড়ি আছে, আত্মীয় স্বজনের বাড়ি, আবার ভিআইপি জামাই, অনেকেরই প্রত্যাশা থাকে জামাই আমার বাড়িতে একবেলা হলো খেতে আসবেন, তত কিছু। কিন্তু না, সাদিক ক্যামের সুযোগ নেই। সাদিক ক্যাম একদম সকাল থেকে শুরু করে ঈদুল আজহায় নামাজ, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়, তার কর্মস্থল বলা যায় ওটা। এরপরে শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছে। স্ত্রীর সাথে ঈদ উদযাপন এটা শুরু হবে রাতে। শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন সাদিক ক্যাম্প, ডাকসু ভিবি সাদিক ক্যাম্প। তো দর্শক, রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে সুবিধা বঞ্চিত জনতার মাঝে কোরবানির গোশত উপহার প্রদান। সেখানে আব্দুল সত্তার সুমন কাউন্সিলর প্রার্থী তিনি ছিলেন, কিন্তু প্রধান অতিথি ডাকসু ভিবি সাদিক ক্যাম্প। তো সাদিক ক্যাম্পকেই ফোকাস করেছে জামাত শিবির এবারের ঈদে, এবং সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি জামাত শিবিরের মধ্যে কার দিকে দৃষ্টি ছিল এবং কে বেশি মিডিয়া কভারেজ পেয়েছেন জামাত শিবিরের মধ্যে? উত্তর হচ্ছে সাদিক ক্যাম্প। সাদিক ক্যাম্প, শিবির, ডাকসু ভিবি। শিবির এবং ডাকসু ভিবি হিসেবে আলাদা কাভারেজ যা পাওয়ার সেটা তো পেয়েছেন, এবং তিনি কোথায় ঈদ করছেন, কখন কোথায় যাচ্ছেন, কখন নামাজ পড়ছেন, কার পাশে বসেছেন নামাজে, এগুলো তো জনগণের দৃষ্টি আকর্ষণ হয়েছেই। এরপরে জামাতও সাদিক ক্যাম্পকে হাইলাইট করেছে। এটা থেকে স্পষ্ট যে এই ঈদকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণের নাগরিকদের সাথে সাদিক ক্যাম্পের একটা ইন্টারাকশনের ব্যবস্থা জামাত ইসলামী করে দিয়েছে। রমনায় গোশত বিতরণে সাদিক ক্যাম্প, শাহবাগে গোশত বিতরণে সাদিক ক্যাম্প, এবং ঢাকা দক্ষিণ নেতাদের সাথে সাদিক ক্যাম্প। সাদিক ক্যাম্প ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কেন্দ্রিক কাজ করছেন, এটা
এই ঈদে স্পষ্ট হলো। শিবির দেশব্যাপী অসাধারণ কর্মযজ্ঞ চালিয়েছে। বিশেষ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে শিবির কোরবানি দিয়েছে এবং কোরবানি গোশত শিক্ষার্থীদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছে, রান্না সহ। এমনিতে নর্মালি আমরা তো কোরবানি দিয়ে কোরবানির গোশত খাওয়ার ব্যবস্থা করি, গোশত বিতরণ করি, কিন্তু শিবির গোশত রান্না করে শিক্ষার্থীদেরকে খাওয়ায়। এবং যারা অমুসলিম শিক্ষার্থী হলে আছেন বা ছাত্রাবাসে আছেন, তারা যারা গরু খান না, তাদের জন্য খাসির ব্যবস্থা করেছে এবং সবাই শিবিরের এই ভোজ গ্রহণ করেছে। এবং জামাত শিবিরের লোকাল পর্যায়ে যেটা আমি জানতে পেরেছি, এক নেতা আরেক নেতার বাড়ি গিয়েছেন, সবার সাথে সবাই ইন্টারাকশন করার চেষ্টা করেছেন, কুশল বিনিময় করার চেষ্টা করেছেন। এবং বাংলাদেশের জামাত ইসলামী প্রায় প্রত্যেকটা ইউনিয়ন, একটা সময় এটা জাস্ট উপজেলা পর্যায়ে ছিল, এখন জামাতের সক্ষমতা এই পর্যায়ে পৌঁছে গেছে, একদম ইউনিয়ন পর্যন্ত জামাত ইসলামী কোরবানি দিচ্ছে। খুব কম ইউনিয়ন পাবেন যেখানে জামাত কোরবানি দেয়। অতীতে আমি এরকম বেশ কয়েকটা ইউনিয়ন এবার আমার চোখে পড়েছে এবং আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, যেভাবে হোক না কেন, যে অতীতে কখনো জামাতের ওই ইউনিয়ন শাখা কোরবানি দেয়নি। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম তারা ইউনিয়ন শাখার পক্ষ থেকে কোরবানি দিয়েছে এবং গরিব দুস্থদের মাঝে গোশত বিতরণ করেছে। তবে হ্যাঁ, অনেক ইউনিয়ন আজকে দেয়নি, আজকে বাংলাদেশে ঈদের প্রথম দিন, ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন দিবে, বাট তারা প্রস্তুতি নিয়েছে। এবং জামাতের লোকজনের মধ্যে যারা ধনাঢ্য, তাদের কোরবানির গোশত জামাত শিবিরের সমর্থক বা ভালোবাসে এরকম লোকজনের কাছে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। এটা জামাত শিবিরের একটা সৌন্দর্য যে তাদের পন্থী লোকজন বা তাদের প্রতিবেশী সবাই কোরবানির গোশতের ভাগ পায় এবং এটা রাজনৈতিকভাবে জামাত করে। হ্যাঁ, এটা মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, রেসপেক্টিভ অফ পলিটিক্যাল বিলিফ। মুসলমান এমনকি প্রতিবেশী অমুসলিম হলেও তিনি যদি গরুর গোশত খেতে চান অথবা খাসি কোরবানি দিলে খাসির গোশত খেতে চাইলে আমাদের তাদেরকে খাওয়ানো উচিত। কিন্তু স্বাভাবিকভাবেই আত্মীয়দের হক আছে। আর এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দলীয় লোকজন তো ওয়ান কাইন্ড অফ আত্মীয়। দলীয় লোকজনকে তাদের মধ্যে যারা গরিব তাদেরকে এই যে খাবারের ব্যবস্থা করা, ইটস ভেরি স্মার্ট, ইটস ভেরি গুড। এবং এটা অসাধারণ কাজ, এটা জামাত করছে, দেশব্যাপী করেছে। তো অতীতে জামাত ইসলামী যত কোরবানি দিয়েছে, আমার কাছে এটা তথ্য, অতীতের কোরবানি দেওয়ার হার এবছর ছাড়িয়ে গেছে। এবছর জামাত ইসলামী যে পরিমাণ গরু কোরবানি দিয়েছে, অতীতে কখনো জামাত এবং শিবির মিলে এত গরু কোরবানি দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে খাওয়ানোর ব্যবস্থা করেছে শিবির। বিশেষ করে শিবিরের যে খাওয়ানোর ব্যবস্থা, এটা এতটাই সারা জাগিয়েছে যে বিএনপি এটা ঠেকানোর চেষ্টা করেছে। ছাত্রদল বিভিন্ন জায়গায় গরু জবাই নিষিদ্ধ করার, কিংবা বিএনপি পন্থী শিক্ষক যারা রয়েছে তারা তিতুমির কলেজে, রংপুর মেডিকেল কলেজে আপনারা দেখেছেন যে গরু জবাই বা এই শিক্ষার্থীদের খাওয়ানোর আয়োজন করতে বাধা দেওয়ার চেষ্টা করেছে, যদিও এই সব চেষ্টা সফল হয়নি। তো দর্শক, জামাতের কোনো, যেহেতু আমিরে জামাত দেশে নাই, হজে আছেন, যার ফলে জামাতের সিনিয়র নেতারা কে কোথায় ঈদ করেছেন এটা মোটেও সারা জায়গায়। ঢাকায় জামাতের শীর্ষ নেতা ঈদ করেছেন, জামাতের সেক্রেটারি জেনারেল, এমনকি শফিকুল ইসলাম মাসুদরা কোথায় ঈদ করেছেন এবার অনলাইনে গণমাধ্যমে এটা নিয়ে কোনো হাইপ নেই। এর মানে জামাতের শীর্ষ নেতারা ঈদ কেন্দ্রিক বা ঈদ জামাত কেন্দ্রিক যে কোনো আলোচনা থেকে এবার বাইরে। জামাতের অফিসিয়াল পেজে যান, কোনো ছবি নেই। এর মানে জামাতের শীর্ষ নেতাদের ঈদ এবার মোটেও জমজমাট হয়নি, বিশেষ করে সাধারণ জনগণের সাথে ন্যাশনালি, গ্লোবালি, ভার্চুয়ালি ইন্টারাকশন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের একটি বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যেই হয়তো আপনাদের কাছে এই খবরটি পৌঁছেছে। খবরটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে শেষের দিকে, আর মাত্র 3 দিন যখন তাদের মেয়াদ বাকি, অর্থাৎ নির্বাচনের 3 দিন বাকি। নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি, আর 9 ফেব্রুয়ারি একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। অনেকটা আমেরিকার কাছে নথি স্বীকার করে এই চুক্তিটি করা হয়, কিন্তু এটি জনগণকে কিছুই জানানো হয় নাই। এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এখন পররাষ্ট্র উপদেষ্টা এই যে কি বক্তব্য দিলেন, এটা কি হঠাৎ করেই দিলেন, না এর কোনো ধারাবাহিকতা আছে? অবশ্যই এর একটা ধারাবাহিকতা আছে, এটি কিন্তু হঠাৎ করে এমনি এমনি হয়ে ওঠে নাই। এবং এর পিছনে যে একটা গোপন রহস্য লুকিয়ে আছে, এটি যদি আপনারা জানতে পারেন, আপনারা শুনলে এটি খুব চমকে উঠবেন যে এরকম হতে হলে এরকম হয়। প্রধান উপদেষ্টার যিনি পিএসও ছিলেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সেনাবাহিনী থেকে এই পদটি দেয়া হয় এবং তিনি 3 বাহিনীর সমন্বয় করেন। 3 বাহিনীর সমন্বয় করে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীকে সমস্ত তথ্য আদান প্রদান করেন যে কার কি অবস্থা। তো এইখানে ছিলেন জনাব হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে যখন সরিয়ে দেওয়া হলো, তাকে সরিয়ে দেওয়ার পরেই একটি আলোচনা সামনে আনা হলো যে এ হচ্ছে প্রো আমেরিকান এবং জামাতের দালাল, জামাতের হয়ে জামাত শিবিরের লোক, যার কারণে জামাত শিবির এখন আমেরিকার সাথে পুরা গাঁটছড়া বেঁধেছে, এই জন্য এই লোককে এখানে রাখা যাবে না। এই সময় তো কাজী জেসিন, আরো যারা বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট আছে, এমনকি আমার ভিডিওতে এসেও অনেকে ওই দাবিটি করেছিল যে উনি তো জামাতের লোক, আমেরিকার সাথে তার লবিং, আমেরিকার কাছে দেশ দিয়ে দেবে, এত বড় সাহস জামাতের, ইত্যাদি ইত্যাদি। তার কয়েকদিন পরে জামাত ইসলাম কিন্তু একটা সাংবাদিক সম্মেলন ডেকে বলেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে যে চুক্তিটি করেছে, বাণিজ্যিক চুক্তি, এটি জামাতের সাথে আলোচনা করা হয় নাই, আমাদের কাউকে জানাই নাই। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু ঘটা করে বলেছিলেন না, এটা তো প্রত্যেকের সাথে আলোচনা করে করা হয়েছে, একটা হাইপ কিন্তু তুলে দিয়েছিলেন। তার মানে কি জামাতের সাথে আলোচনা করা হয়েছে, তখন অন্য কাউকে বাদ দিয়ে জামাতকে ধরা হলো যে আপনারা তো জানতেন, আপনারা বললেন না কেন? জামাতের আমির তখন সাংবাদিক সম্মেলন করে বললেন যে না, আমাদেরকে জানানো হয়নি, আমরা জানি না। এইখানে কিন্তু একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই যে 9 তারিখে যে বৈঠকটা হলো, এই বৈঠকটা হয়েছিল কাদের ভিতরে? এই যে সিদ্ধান্তটা হলো 9 তারিখে,
একেবারে ঠিক নির্বাচনের 3 দিন আগে। এখানে কিন্তু আরেকটা কনস্পিরেন্সি লুকিয়েছিল। এখানে খবর বেরিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে 5 থেকে 7 জনের একটি কিচেন ক্যাবিনেট ছিল। এই কিচেন ক্যাবিনেট প্রতি সপ্তাহে একবার করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে বসতেন। বসে তারা কয়েকজন মিলেই দেশে কি করবে, কি হবে, কি সিদ্ধান্ত নেবে, কোনটা পাস হবে, কোনটা পাস হবে না, কোনটা বাতিল করতে হবে, এই সিদ্ধান্ত তারা নিতেন। এখানে অন্যরা কিন্তু এই যে আসিফ মাহমুদ, তারপরে নাহিদ ইসলাম, ছাত্র উপদেষ্টা আরেকজন মাহফুজ, হয়তো সেখানে অনেকেই ধারণা করছে যে এই কিচেন ক্যাবিনেটে মাহফুজ ছিল। আর অন্যতম প্রধান যিনি প্রভাবশালী ছিলেন তিনি হচ্ছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আসিফ নজরুলও ছিলেন। এই কয়েকজন মিলেই মূলত সিদ্ধান্তটা নিত যে কি করবো আর কি করতে হবে। এবং ধারণা করা হচ্ছে 9 তারিখের এই কিচেন ক্যাবিনেটের মিটিংয়ে এই দিনই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে কাকে ক্ষমতায় আনবে। যাই হোক, জামাতের আমির যখন ওই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন আমাদের কিছু জানা হয়নি, ঠিক গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৎকালীন তৌহিদ হোসেন তিনিও বললেন যে এটা আমার জানা ছিল না। অর্থাৎ বাণিজ্য চুক্তি হচ্ছে একটি দেশের সাথে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় জানবেন না, পররাষ্ট্র উপদেষ্টা জানবেন না। চিন্তা করতে পেরেছেন? সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছে তাহলে এটা সিদ্ধান্তটা কারা নিয়েছে, তখন কিন্তু তিনি এই হাটে হাঁড়ি ভেঙেছেন যে সেখানে কিচেন ক্যাবিনেট থাকছিল 5 থেকে 7 জন, এরাই সমস্ত সিদ্ধান্ত নিত এবং সবার এটা জানার অধিকার ছিল না। পররাষ্ট্র উপদেষ্টার এই কথার রেশ কাটতে না কাটতেই গতকাল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও একটি সাংবাদিক সম্মেলন করে বলেন যে এনসিপি এবং আমাদেরকেও কিছু জানানো হতো না, আমরাও জানতাম না, আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা হচ্ছে এটি আমরাও জানতাম না। এখন এখানে যেটি ধারণা করা হচ্ছে এটি হচ্ছে যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান কিন্তু পরবর্তীতে বিএনপিতে এসেছে। এইখানে একটা জোর আলোচনা যেটা উঠে এসেছে এটা হচ্ছে আগেই তো জানতো খলিলুর রহমান যে বিএনপিতে আসবেন, বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হবেন, এটি কিন্তু বেশ সেটেল হয়ে গিয়েছিল। কবে? ওই যে লন্ডনে যেদিন গেলেন, লন্ডনে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু খলিলুর রহমান করেছিলেন। আপনাদের মনে পড়ে কিনা? তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ইউনূসের যে বৈঠক, এটার সমস্ত তত্ত্বাবধানে ছিলেন কিন্তু এই খলিলুর রহমান। তিনি এই বৈঠকটা করেছিলেন, ব্যবস্থা করেছিলেন। ওই দিনই ওখানে সিদ্ধান্ত হয়ে যায়, একটা তাদের ভিতরে অলিখিত চুক্তি একটা হয়ে যায়। আর খলিলুর রহমানও ওই দিনই তারেক রহমানের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়ে যায় যে তুমি কাজ চালাও, তোমার জন্য দল আছে, তোমাকে দেখা হবে। সেটি হয়েছে। এখানে ভয়ঙ্কর রকমের 2টি তথ্য কিন্তু তাহলে আমরা পেয়ে গেলাম। প্রথমত, আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা হলো এটা মূলত বিএনপি সরকার করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হলেও এটা করেছে কিন্তু বিএনপি, কারণ এর নেপথ্য কারিগর কে ছিল? খলিলুর রহমান। যেহেতু নির্বাচনের 3 দিন আগে 9 তারিখ, 12 তারিখে নির্বাচন হলো, 9 তারিখে এটি পাস হয়েছে, এই চুক্তিটা সই হয়েছে, তাহলে মূলত এখানে বিএনপির প্রভাব ছিল। এবং ওই যে কিচেন ক্যাবিনেটের কথা, ওই কিচেন ক্যাবিনেটে কিন্তু খলিলুর রহমানই সমস্ত প্রভাব বিস্তার করেছিল, যেহেতু তার বিরাট একটা সাপোর্ট ছিল দলের। বিএনপি তাকে পুরো দমে সাপোর্ট দিয়েছে। এই সাপোর্ট নিয়ে, এই ক্ষমতা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৎকালীন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি দর কষাকষি করে অন্য সকলের উপরে প্রভাব বিস্তার করে মূলত বিএনপির পক্ষ থেকে এই বাণিজ্য চুক্তিটা সই করেছে। তাহলে আমরা এই বাণিজ্য চুক্তিটা বলতে পারি কার? এটা বিএনপির চুক্তি। কিন্তু সেখানে সমস্ত জাতিকে অন্ধকারে রেখে, অন্যান্য দলকে অন্ধকারে রেখে শুধুমাত্র কয়েক ব্যক্তি মিলে এই চুক্তিটা করলো। আর নাটকটা সাজালো যে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার করেছে, মানে পুরা দোষটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপানোর একটা মৌকা কিন্তু তারা এখান থেকে পেয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পুরা দোষটা চাপিয়ে দিলেন। আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে থাকতেই খলিলুর রহমান তিনি একটা বিবৃতি দিয়েছিলেন যে না, আমরা এটা সমস্ত দলের সাথে আলোচনা করেই এটি করেছি। অথচ এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে জামাত প্রথমে অস্বীকার করেছিল যে আমাদেরকে জানানো হয়নি, আমাদের সাথে এ ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি। এখন জামাতের ওই কথার সত্যতা প্রমাণ করলো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বললেন যে না, এটা আমিও জানতাম না। তাহলে যেখানে তৌহিদ হোসেন জানতো না একটা দেশের সাথে বাণিজ্য চুক্তি হচ্ছে, আর একটা দেশের সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা ইস্যু, তাহলে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সময়ে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি যখন বলছেন যে না আমিও জানতাম না, তাহলে জামাত ইসলাম জানবে কি করে? জানার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং জামাত আমিরের ওই কথার সত্যায়ন করলেন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে কথা বললেন এইটার সত্যায়ন করলেন কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মিলে যাচ্ছে 2-2-4 একেবারে পানির মতো পরিষ্কার। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে মূলত এই চুক্তিটা করেছে বিএনপি। বিএনপি এটা এমন ভাবে একটা মেগা প্ল্যান নিয়ে করেছে যেন ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ আর তারা শুরু, ওইখানেই সিদ্ধান্ত হয়েছে যে কারা ক্ষমতায় আসছে ওই মিটিং এ। আর ওইটা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ের উপরে ওই দোষটা চাপিয়ে তাদের ঘাড়ের উপরে বন্দুকটা রেখে বিএনপি ফলটা ভোগ করলো। সজীব ভুঁইয়ার গতকালকের সাংবাদিক সম্মেলনে সে এই দাবি করেছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই যে দাবি, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই দাবিকে একেবারে উড়িয়ে দিচ্ছে না, কারণ ইতিমধ্যেই সেই সিনড্রোম পাওয়া গেছে। খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা থেকে তিনি মুহূর্তের ভিতরে এক লাফে বিএনপির ক্যাবিনেটে ঢুকে গেলেন, টেকনোক্রেট কোটায় তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন, এত বড় একটা পদ, এটা কিন্তু বিরাট ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের আরো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ছিলেন, বিরাট পদ কিন্তু, প্রধান আইন কর্মকর্তা, তিনিও এক লাফে ঢুকে গেলেন এই বিএনপি সরকারের ভিতরে এবং তিনি আইনমন্ত্রী হয়ে গেলেন। তাহলে কোন জায়গা থেকে কি হয়েছে বিষয়টা কিন্তু এখন একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। সুতরাং এই চুক্তি এবং জামাতের উপরে দোষারোপ, অন্য দলগুলোর উপরে দোষারোপ, এই সবগুলো মূলত এই খলিলুর রহমানের
সূক্ষ্ম ব্রেন দিয়ে এটি হয়েছে এবং ওইটার প্ল্যানটা আগেই করা ছিল, জাস্ট মঞ্চস্থ হয়েছে নয়। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।